আজ আমরা ক্লাস 12 চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছি। আর এই সময়টা এমন একটা সময় যেই সময় আমরা কি করব, ইউটিউবে গিয়ে সার্চ করব লাস্ট মিনিট সাজেশন, 100% কমন, 100% ইম্পর্টেন্ট কোশ্চেন রাষ্ট্রবিজ্ঞানের। তো সেই সময় আমি ভাবলাম কিছু কোশ্চেন বলে দেওয়া দরকার। তো আজকে এমন কিছু কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো অন্তত দেখে যাওয়া উচিত। তোমাদের অলরেডি আমি একটা ফাইনাল সাজেশন ভিডিও দিয়ে দিয়েছিলাম, ওগুলো তোমাদের পড়া রয়েছে। এইবার ওর মধ্যে কোনগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ওগুলো সবকটা গুরুত্বপূর্ণ, কিন্তু ওর মধ্যে কোন প্রশ্নগুলো একেবারে চোখ না বুলিয়ে পরীক্ষার হলে যাওয়া উচিত নয়, সেইগুলোই আজকে বলবো। তোমরা এটাকে লাস্ট মিনিট সাজেশন বলতে পারো বা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে পারো। আমার মনে হয়েছে এই প্রশ্নগুলো ছেড়ে যাওয়া একেবারেই উচিত নয়। তোমরা জাস্ট মিলিয়ে নাও যে এখান থেকে কোনো প্রশ্ন তোমাদের বাদ চলে যাচ্ছে কিনা। আর হ্যাঁ, এর উত্তর আমরা অলরেডি দিয়ে দিয়েছি। কোথায়? আমাদের চ্যানেলেই রয়েছে, দ্য পলিটি গুরু ইউটিউব চ্যানেলে। তোমরা ওখানে পেয়ে যাবে, পিডিএফ আকারে পেয়ে যাবে। যারা ডাউনলোড করোনি করে নাও। ওকে, তো চলো আজকে দেখা যাক কি কি প্রশ্ন রয়েছে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা 4 মার্কের এবং 6 মার্কের টোটাল 15টা প্রশ্ন দেখব, যেই প্রশ্নগুলো একেবারে ছেড়ে যাওয়া উচিত নয়। এছাড়াও আমরা টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো আর কিছু এক্সট্রা টিপস দেব। তো সবাই পুরো ক্লাসটা ভালো করে দেখো, একটুও স্কিপ করো না। আমার মতে প্রতিটা কথা এই ভিডিওতে আমরা যা বলবো সব কয়েকটি কথাই খুবই গুরুত্বপূর্ণ। তো মন দিয়ে শোনো এবং সেটা কাজে লাগাও। আশা করছি যদি মন দিয়ে শুনে কাজে লাগাতে পারো উপকৃত হবে। আরও একটা কথা বলে রাখি যে 100% কমন এই স্ক্যাম আমি কোনো দিন করবো না। আর না তোমাদেরকে বলবো যে এই স্ক্যামে পা দাও, পা দিও না। তারপরেও যদি কারো পা দিতে ইচ্ছা হয় তবে তুমি ভুল জায়গায় রয়েছো। এখানে 100% কমন দেওয়া হয় না। হ্যাঁ, চলে আসার সম্ভাবনা রয়েছে, তারপরেও 100% নয়। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে। রাগ করতে পারো আমার কথায়, তো কিছু করার নেই, যেটা সত্যি সেটাই বলবো, তাই না? তো চলো দেখে নেওয়া যাক আজকে কি রয়েছে। প্রথমেই আমরা 6 মার্কের প্রশ্ন দেখব, যেটা তোমাদের প্রশ্নে সেকশন সিতে থাকবে। তিনখানা সেকশন থাকবে। সেকশন এতে থাকবে 2 মার্কসের কোশ্চেন, বিতে 4 মার্কসের কোশ্চেন এবং সিতে 6 মার্কের কোশ্চেন। তোমাদের টোটাল 6টা 6 মার্কের কোশ্চেন আসবে, যার মধ্যে তোমার 3খানা লিখতে হবে। এমন নয় যে 6টা দিয়ে দিল, যে কোনো 3টে লিখে দাও, এমন নয়। প্রতিটা প্রশ্নের সঙ্গে একটা করে অথবা থাকবে, তাই না? তোমরা মডেল কোশ্চেনে দেখেছো, এছাড়া তোমরা অলরেডি জানো। তো 6 মার্কের কোশ্চেন দেখব। এখান থেকে আমাদের যে কোনো 3টি প্রশ্ন লিখতে হবে। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য লেখো। এই প্রশ্নটা থেকে আমরা অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে পারি। এই প্রশ্নের উত্তর আমি আবারও বলছি, এখানে যা যা প্রশ্ন বলবো তার সবকটার উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি। ওকে, যাই হোক, এই প্রশ্নটা থেকে আমরা আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে, এই কোশ্চেনগুলো লিখতে পারবো। এছাড়া যদি আন্তর্জাতিক সম্পর্কের বৈশিষ্ট্য আসে বা আন্তর্জাতিক রাজনীতির বৈশিষ্ট্য আসে, তবে এই পার্থক্য অংশ থেকেই, যে পার্থক্যের যে উত্তরটা রয়েছে, যদি আন্তর্জাতিক সম্পর্কের বৈশিষ্ট্য দেয় তবে কি করবে, ওই পার্থক্য থেকে বিষয়টা তুলবে, পয়েন্ট করবে, আর বিষয় নিয়ে যেই কথাটা বলা রয়েছে আন্তর্জাতিক সম্পর্কে সেই অংশটা লিখে দেবে, তাহলেই বৈশিষ্ট্য হয়ে যাবে। আবার আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও ওই বিষয়টা পয়েন্ট করবে আর আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে যেটা বলা রয়েছে সেটা লিখে দেবে, তাহলেই উত্তর হয়ে যাবে। আর হ্যাঁ, নিজের মতো একটা ভূমিকা উপসংহার বানিয়ে নেবে। সিম্পল। নেক্সট, অথবা তাকে একটা কোশ্চেন দিয়েছি, সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের তথ্য হিসেবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক আলোচনা করো। এর উত্তরও দিয়ে দিয়েছি। এখানেও সেম, যদি বাস্তববাদ নিয়ে প্রশ্ন আসে তবে বাস্তববাদের অংশটা লিখে দেবে, যদি আদর্শবাদের প্রশ্ন আসে তবে আদর্শবাদের কথা লিখে দেবে। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন, হ্যান্স মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি মূলনীতি আলোচনা করো। এই প্রশ্নটার উত্তর আমার দেয়া নেই, আমি সেটা এই ভিডিওর ডেসক্রিপশনে এক্ষুনি হয়তো পাবে না, আজকের রাত্রের মধ্যে আমি দিয়ে দেব। ওকে, এক কাজ করো, তোমরা কাল সকালে এসে একবার চেক করে নিও, অথবা কমেন্ট বক্সে আমি একবার কমেন্টেও তো দেবো, তাই না? তো কমেন্টে একবার চেক করে নিও যে দিয়েছি কিনা। যদি না দিই আমাকে মনে করিয়ে দিও। ওকে, আশা করছি দিয়ে দেবো রাতের মধ্যে। ওকে, এটাও বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বর, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে 4 নম্বর, আর হ্যাঁ, ওই যে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী যেখানে রয়েছে ওখান থেকে শর্ট কোশ্চেনও আসতে পারে 2 মার্কসের, তো অ্যান্সার হয়ে যাবে। এখানে যে বড় প্রশ্নগুলো রয়েছে
অ্যাকচুয়ালি তোমাদের পুরো সিলেবাস কভার করছে। পুরো বলতে 70-80% সিলেবাস কভার করছে। তুমি যদি এই বড় কোশ্চেনগুলো পড়ো, দেখবে অনেক ছোট, 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 ছোট কোশ্চেন তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেনে আসা যাক। 4 নম্বর, ভারতের অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির উপর বিশ্বায়নের প্রভাব। অথবা প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে যে ভারতের উপর বিশ্বায়নের প্রভাব, বা এটাও বলতে পারে 1991 সালের পরে ভারতের উপর বিশ্বায়নের প্রভাব, অথবা সিঙ্গেল দিতে পারে যে শুধু ভারতের উপর অর্থনৈতিক প্রভাব, রাজনৈতিক প্রভাব বা সাংস্কৃতিক প্রভাব, এগুলো সিঙ্গেল দিতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, ভূমিকা উপসংহার একই রেখে শুধুমাত্র অর্থনীতির বিষয়টা তুলে ধরবো বা রাজনীতির বিষয়টা তুলে ধরবো। ওকে, ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। এছাড়াও আরও একটা প্রশ্নের সমাধান আমরা এই প্রশ্নটা থেকে করতে পারি। যদি প্রশ্ন এমন আসে যে সার্বভৌমিকতার উপর কীরকম প্রভাব ফেলেছে বিশ্বায়ন, সেই প্রশ্নটার ক্ষেত্রেও এই যে রাজনীতি অংশই যেটা আমরা লিখেছি ভারতের ক্ষেত্রে, ওই অংশটা থেকে যদি তুলে দিই তাও ওর অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট 5 নম্বর, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো। এই যে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর মধ্যে আমরা জরুরি অবস্থা সম্পর্কেও কিন্তু লিখে দিচ্ছি। অর্থাৎ এই অংশটা পড়লে, এই কোশ্চেনটা পড়লে আমাদের এই জরুরি অবস্থা বা জরুরি অবস্থা সংক্রান্ত বিষয় যদি কোনো কোশ্চেন আসে তাহলে লিখে দেওয়া যাবে। সিম্পল, ভূমিকা উপসংহার এক রাখবে, ভেতরের অংশটা নিজেদের মতো একটু এদিক ওদিক করে লিখে দেবে। দেখো, নতুন সিলেবাস কি আসবে বলা যাচ্ছে না, তারপরেও যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেগুলোই আমরা দিচ্ছি, অর্থাৎ আমি দিচ্ছি। ওকে, নেক্সট 6 নম্বর, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী লেখো। এটাকে ব্যাকআপ কোশ্চেন হিসেবে রাখা উচিত। এবার বলি, তোমাদের কিছু কোশ্চেন থাকে যে দাদা একটা 6 মার্কের কোশ্চেনের জন্য কতগুলো পেজ রাখা উচিত, ক পেজ লেখা উচিত। একটা জিনিস ক্লিয়ার করি যে রাষ্ট্রবিজ্ঞানে বেশি লিখতে হয় না, কম লিখলেও হয়ে যায়। তো ওটা 1 পেজ, 1.5 পেজ, 3 পেজ, 4 পেজ, ওই রকম কিছু ম্যাটার করে না। তুমি ঠিকঠাক লিখছো কিনা সেটা ম্যাটার করে। তো একটা 6 মার্কের কোশ্চেনের জন্য তুমি ভূমিকা উপসংহার দেবে আর সঙ্গে 6টি পয়েন্টই দিয়ে দেবে। আর ওই পয়েন্টের মধ্যে যে ব্যাখ্যাটা করবে ওটি 2 থেকে 2.5 লাইনের মধ্যে রাখবে, তাহলেই হবে। সেটা 1 পেজের মধ্যেও কমপ্লিট হয়ে যেতে পারে, তাই না? ইতিহাসের মতো বা অন্য কোনো সাবজেক্টের মতো এটা বহু পেজ লিখতে হয় না, কম লিখেও অনেক বেশি নাম্বার পাওয়া যায়। ওকে, আশা করছি 6 মার্ক নিয়ে তোমাদের আর কোনো কোশ্চেন নেই। কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। হ্যাঁ, একটা কোশ্চেন নিশ্চয়ই হবে যে দাদা কমন পাবো তো? আমি আবারও বলছি, আমি 100% কমন কখনোই দিই না, কিন্তু এগুলো পড়ে গেলে যা কোশ্চেনই আসুক তুমি লিখে দিয়ে আসতে পারবে, প্রশ্ন একটাও ছাড়বে না, যা পারবে লিখে দিয়ে আসবে। তোমাদের ধারণা যথেষ্ট রয়েছে, তোমরা যথেষ্ট পড়েছো। এর মধ্যে কোনো কোশ্চেন যদি না পড়া থাকে তুমি একবার হলেও দেখে নাও, দেখে যাও। ওকে, নেক্সট আমরা 4 মার্কের কোশ্চেনে আসব। সেকশন বিতে যেটা তোমাদের আসবে, এখানেও তোমাদের 3টে লিখতে হবে। এর মধ্যে 7 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। বা এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে, বলতে পারে 368 নম্বর ধারা অনুযায়ী ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতিগুলো আলোচনা করো। যাই আসুক উত্তর একই লিখে দেবে। ক্লিয়ার? এখানে দেখো, এখানে যে সরল, আংশিক জটিল এবং জটিল পদ্ধতি সম্পর্কে তোমরা লিখবে, ওগুলো কিন্তু শর্ট কোশ্চেনেও দিয়ে দিতে পারে, তাই না? নেক্সট 8 নম্বর কোশ্চেন, আঞ্চলিক সংগঠন হিসেবে সার্কের ব্যর্থতা বা সীমাবদ্ধতার কারণগুলি লেখো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা থেকে যদি একটু ঘুরিয়ে দেয় যে সার্কের সাফল্যের পথে কি কি প্রতিবন্ধকতা রয়েছে, সেই ক্ষেত্রেও এর উত্তর লিখে দেব। ওকে, এছাড়া যদি এমন বলে সার্ক কেন সফল নয়, তার জন্যও এই উত্তর। এছাড়া যদি বলে সার্ক কেন এশিয়ান বা অন্য কোনো সংস্থার থেকে পিছিয়ে রয়েছে, অর্থাৎ সে সফলতা লাভ করছে না, অন্য সংস্থাগুলো আগিয়ে যাচ্ছে কিন্তু এই সার্ক এখনো পিছিয়ে রয়েছে কেন, সেই ক্ষেত্রেও এই উত্তরটা লিখে দিলেই হবে। যেরকম তোমরা একটা কোশ্চেন দেখেছো এই এশিয়ানের সঙ্গে তুলনা করেছে, তাই না? সেই ক্ষেত্রেও এর উত্তর লিখে দেব, এর সঙ্গে শুধু ওই সংস্থার একটু নাম করে দেব। যেই রকম সার্কের ক্ষেত্রে সার্কের সদস্যদের মধ্যে মনোমালিন্য রয়েছে, এই যে ভারত পাকিস্তানের মধ্যে মনোমালিন্য রয়েছে, অন্যদিকে এশিয়ানের সদস্যরা এই যে তাদের মধ্যে যে মনোমালিন্য, অর্থাৎ এশিয়ানের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যে মনোমালিন্য সেগুলো কাটিয়ে উঠেছে, তো ওর একটু নাম করে দিলাম, তাই না? এর ঠিক বিপরীত কথা আমরা লিখে দেব, তাহলেই উত্তর হয়ে যাবে। ওকে, নেক্সট 9 নম্বর, দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে সার্কের ভূমিকা বা সাফল্য আলোচনা করো। তো কিছু ক্ষেত্রে সার্ক কেন সফল, কি কারণে, কিছু তো ভালো কাজ করেইছে,
সেই ক্ষেত্রে এই উত্তর আমরা লিখে দিতে পারি। আর হ্যাঁ, এই যে ব্যর্থতার ক্ষেত্রে আরও একটা বিষয় যে যদি বলে সার্কের অধিবেশন বা শীর্ষ সম্মেলন কেন এতদিন ধরে স্থগিত রয়েছে, তো এই ব্যর্থতা আর কারণগুলো লিখে দিলেও হয়ে যাবে। ওকে, নেক্সট 10 নম্বর ৭৩তম সংবিধান সংশোধনের প্রধান বৈশিষ্ট্য। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা বলব, যেহেতু এই সংবিধান সংশোধনটা পুরোপুরি পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে, তো এই প্রশ্নটা যদি আমরা পড়ি, পঞ্চায়েত সম্পর্কে আমাদের কিছুটা হলেও ধারণা আসবে। যেরকম ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়। তো ওখান থেকে আমরা কিছু কোশ্চেন, মানে যদি পঞ্চায়েতের গঠন সম্পর্কে আসে, তবু কিছুটা হলেও ধারণা আমাদের যেহেতু থাকবে, আমরা লিখে দিতে পারবো। ক্লিয়ার? নেক্সট 11 নম্বর প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়ন উদ্ভবের প্রেক্ষাপট বা পটভূমি আলোচনা করো। খুবই ভালো প্রশ্ন। এখান থেকে অনেক শর্ট কোশ্চেন হয়ে যাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে, যেরকম ম্যাস্ট্রিক্ট চুক্তি, মিলন চুক্তি, তাই না? এগুলো হয়ে যাবে। নেক্সট 12, ইউরোপীয় ইউনিয়নের প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য বর্ণনা করো। নেক্সট কোশ্চেন 13 দাগ, পরিবেশ রক্ষায় চিপকো আন্দোলনের গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই যে এই অধ্যায় থেকে আমার একটু মনে হয়েছে যে চিপকো আন্দোলন আসবে, আসার চান্স অনেক বেশি। কিন্তু বাই চান্স যদি নর্মদা চলে আসে, যদি বলে যে নর্মদা আন্দোলনের গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখো, সেই ক্ষেত্রেও আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে যে এই উত্তরটাই ওই নর্মদা আন্দোলনের গুরুত্ব ও বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এখন তোমরা বলতেই পারো যে দাদা একই রকম হলেও দুটো তো আলাদা আন্দোলন, কিন্তু ওর ধরনটা কিন্তু একরকম ছিল, তাই না? যেরকম একটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে চিপকো আন্দোলনের ধরন কেমন ছিল। এরা কি করেছে? আন্দোলন করেছে একেবারে অহিংস পথে, অহিংসার নীতি অবলম্বন করেছে, করে এই আন্দোলন পরিচালনা করেছে। নর্মদা বাঁচাও আন্দোলন কি লাঠি তরোয়াল নিয়ে হয়েছিল? না, সেটাও অহিংস পথে হয়েছিল। তো পয়েন্ট আমরা একই দিয়ে দিতে পারি, হ্যাঁ কি না? শুধু আমরা চিপকোর জায়গায় নর্মদার কথা বলবো। ওকে, নেক্সট 14 দাগ, আসিয়ান এর কার্যাবলী এবং উদ্দেশ্য উল্লেখ করো। এক্ষেত্রে আমরা বলে রাখি যে কোনো সংস্থার কার্যাবলী যেগুলো দেবে, কার্যাবলী আমরা লিখছি, তার উদ্দেশ্য সেটাই হবে। আর সেই কার্যাবলী থেকে আমরা সফলতা দেখতে পাই। আমি কোনো কাজ করছি, আমি মানে ধরো এই পেনটা কখন পেন? যখন এটা লিখবে, তাই না? এ পেন রূপে পরিচিতি লাভ করেছে কারণ এ লিখতে পারে, হ্যাঁ কি না? এ যদি লিখতে না পারতো, তাহলে এ পেন রূপে পরিচিতি লাভ করতো না। সেম জিনিস, কোনো সংস্থা তার কাজগুলো করছে বলেই সেই সংস্থা একটা সফল সংস্থা রূপে পরিচিতি লাভ করেছে। তো বাই চান্স আমরা যেহেতু এর সফলতা পড়ছি না, যদিও আগে যে ইম্পর্টেন্ট কোশ্চেনের একটা লিস্ট আমরা দিয়েছিলাম, সেখানে আমরা এর সফলতা পড়ে নিচ্ছি। এখানে যেহেতু কথা বলছি না, অনেকে পড়বেন, পড়নি হয়তো ওগুলো, তাদের ক্ষেত্রে এখান থেকে এই কার্যাবলী অংশটা থেকে একটু এদিক ওদিক করে তোমরা এর সাফল্য লিখে দিতে পারো। ওকে, ক্লিয়ার? দেখো একটু মাথা খাটাতেই হবে, মাথা খাটালেই তুমি দেখবে সব অ্যান্সার পাচ্ছ, কোনো প্রশ্ন ছেড়ে আসতে হবে না তোমার। ওকে, নেক্সট 15, এই বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য, এটাও ব্যাকআপ হিসেবে রেখে দাও। ওকে, যাই হোক, এই 15টা প্রশ্ন বললে আশা করছি তোমাদের হয়ে যাবে, যাই প্রশ্ন আসুক তোমরা লিখে আসতে পারবে। একটাই রিকোয়েস্ট তোমাদেরকে, যে কোনো প্রশ্ন ছেড়ে এসো না, লিখে আসো। ওকে, একটু বানিয়ে হলেও লিখে আসো, ছেড়ে এসো না, তাহলেই হবে। আরও একটা জিনিস, আমি ভাবছি যে পরীক্ষার আগের দিন কিছু শর্ট কোশ্চেন নিয়ে আসবো, 2 মার্কসের। বড় কোশ্চেন নিয়ে কথা বলবো না, শর্ট কোশ্চেন নিয়ে পুরো আলোচনা করব। 30 থেকে 35টা কোশ্চেন আমরা আলোচনা করব। আশা করছি ওখান থেকেও আসার চান্স রয়েছে। ওকে, কিন্তু এখন তোমরা বলতেই পারতে যে দাদা তবে আজকেই দিয়ে দাও কোশ্চেনগুলো। আরে আগে আমি কোশ্চেন দিয়েছি অনেক, সেগুলো পড়ে নাও। আমি যদি আজকে ওই কোশ্চেন দিয়ে দিই, আমার তৈরি করা হয়ে গেছে, কিন্তু আজকে যদি দিয়ে দিই, তোমরা ওই আগে যে প্রশ্নগুলো দিয়েছিলাম ওগুলো কেউ ছুঁয়েও দেখবে না। তোমাদেরই তো দাদা, জানি আমি বিষয়টা, আমি হলে আমিও ওটাই করতাম। তাই জন্যই আমি দিচ্ছি না, আগের দিন আমরা আলোচনা করে নেব। যদি ওর মধ্যে কোনো প্রশ্ন পড়া নাও থাকে, তুমি ক্লাসে শুনতে শুনতে ওটা মুখস্থ করে নেবে। ক্লিয়ার? হ্যাঁ, এমন নয় যে ওগুলোই আসবে, কিন্তু ওগুলো আসার চান্স বেশি, তাই জন্যই আমি কোশ্চেনগুলো তৈরি করেছি। যাই হোক, এবার একটু আগে আমি বললাম কোনো প্রশ্ন ছেড়ে আসবে না।
তোমরা আমাকে বলতেই পারো যে দাদা এই কথাটা বলা সহজ, করা কঠিন। কারণ আমরা লিখতে লিখতে সময় পেরিয়েই যায়। আমি টাইম ম্যানেজমেন্ট করার কথা বলবো, যে প্রতিটা প্রশ্নে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দাও। নিজের মতো দিতে পারো, 2 মার্কসের জন্য আলাদা টাইম, 4 মার্কসের জন্য আলাদা, 6 মার্কের জন্য আলাদা। মনে রাখবে যেই টাইমটা তুমি মানে নির্দিষ্ট করছো, সেই টাইমটার বেশি ওই প্রশ্নে দেবে না। আমি উদাহরণস্বরূপ যদি বলি, তোমরা স্ক্রিনেও দেখতে পাবে, আমি লিখেও দিচ্ছি। যেরকম তোমাদের টোটাল সময় রয়েছে 120 মিনিট, তাই না? যার মধ্যে 2 মার্কস তোমাদের কয়টি লিখতে হবে? 5টি লিখতে হবে, তাই না? কয়টি? 5টি। এই 5টিকে যদি আমরা 4 মিনিট করে প্রতিটা প্রশ্নের জন্য দিই, তাহলে আমাদের এখানে হচ্ছে 20 মিনিট। নেক্সট, তোমাদের 4 মার্কসের কোশ্চেন আছে, 6টি আসবে, যার মধ্যে তোমাদের লিখতে হবে 3টি। তুমি প্রতিটা প্রশ্নকে যদি 10 মিনিট করে দাও, তাহলে 30 মিনিট। এবং আমি বলবো যে 6 মার্কের যে কোশ্চেন আছে, যেটা তোমাদের লিখতে হবে 3টে, এর জন্য একটু বেশি সময় দাও, যে প্রতিটা প্রশ্নকে 20 মিনিট করে সময় দাও। দিলে কত হচ্ছে? 60 মিনিট। তো 110 মিনিট হচ্ছে না? এখনো 10 মিনিট বেঁচে যাচ্ছে। এই 10 মিনিটটা খুব গুরুত্বপূর্ণ। এই 10 মিনিটে তুমি খাতাটাকে একবার মিলিয়ে নাও, রিচেক করে নাও। তো যাই হোক, খুব ভালো করে পরীক্ষা দাও। আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এখনও যদি পরিবারে যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, আবারও বলে রাখছি, পরীক্ষার আগের দিন আমরা একটা ক্লাস নিয়ে আসবো 2 মার্কসের শর্ট কোশ্চেন, যেগুলো তোমরা মিস করবে না, এটাই আমি চাইবো। আর আগে যে পিডিএফগুলো দিয়েছি 2 মার্কসের, সেগুলো পুরো পড়ে রাখবে। হতে পারে যে ওই ক্লাসে আমি তোমাদেরকে 1টা-2টো কোশ্চেন ধরলাম। হ্যাঁ, নিশ্চয়ই লাইভ হবে না, রেকর্ডেড হবে, আপলোড হয়ে যাবে পরীক্ষার আগের দিন বা তার আগের দিন। ওকে, পরীক্ষার আগের দিন পর্যন্ত ওয়েট করতে হতে পারে। চেষ্টা করব, ধরো কালকে পরীক্ষা, তার আগের দিন রাত্রে বা সন্ধ্যার আগে দিয়ে দেওয়ার, তার আগেও দিয়ে দিতে পারি। ওকে, তো আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য